নিষিদ্ধ প্রণয় লেখিকা সোনালিকা আজিম পর্ব 14 ও 15। ধূপধাপ পা ফেলে সোজা দোতলায় চলে গেল কৌশিক। সিঁড়ি ধরে উপরে উঠে সবার আগে উকি দিল তুবার ঘরে। দরজাটা অল্প করে চাপানো ছিল। আধখোলা দরজার ফাঁক গলিয়ে দেখা যাচ্ছে বিছানায় মুখ ফুলিয়ে বসে থাকা তুবা। কোনো কারণে মেয়েটা রেগে আছে। কৌশিক ঠোঁট কামড়ে হাসলো। ভেতরে ঢুকে আলতো হাতে দরজা চাপিয়ে দিল। পায়ের আওয়াজ শুনে তুবা ততক্ষণে উঠে দাঁড়িয়েছে। কাছাকাছি পৌঁছাতেই আতর্কিত আক্রমণে ভ্যাবাচাকা খেয়ে গেল কৌশিক। তুবা কৌশিকের বুকে এলোপাথারি কিলঘুষি মারতে মারতে বলল, অসভ্য লোক, নির্লজ্জ মানুষ, বড় চাচ্চুর সামনে ওসব বলতে গেলেন কেন? দিনক্ষণ তাকে জানাতে হবে। এখন আমি সবার সামনে যাব কিভাবে? এলোমেলো হাত ছুটতে ছুটতে বলতে লাগলো তুবা। কৌশিক তুবার হাত দুটো খপ করে ধরে পেছনে মুড়িয়ে নিল। তুবার বুক ঠেকল কৌশিকের বুকে। কৌশিক নিজের সাথে তুবাকে আটকে ধরে হেয়ালি সুরে বলল, খারাপ কি বলেছি? এমনিতেই তোর বড় চাচু চিন্তায় বুকে হাত চেপে ধরে আছে। এখন আবার তোর প্রেগনেন্সির সময় নিয়ে চিন্তা করছে। অতিরিক্ত চিন্তায় যদি হার্ট অ্যাটাক হয়, তাই জানিয়ে দিলাম, তার উপকারই তো করলাম। খুব উপকার করেছেন, নির্লজ্জ মানুষ। এটুকু বলে মুখ ডানে ঘুরিয়ে নিল তুবা। চিকন ভ্রুদয় কুঁচকে রেখে বোঝাচ্ছে কৌশিকের লাগাম ছাড়া কথার জন্য তুবা খুবই বিরক্ত। সেই বিরক্তিতে পাত্তা দিল না কৌশিক। তুবার ঘুরিয়ে রাখা মুখে শব্দ করে চুমু খেলো। তুবা তবু মুখ ঘুরালো না। কৌশিক একই গালে আবারও চুমু খেলো। তুবার রাগ পড়ছে না দেখে একের পর এক চুমু দিতেই থাকলো। এক পর্যায়ে তুবার মুখ ফুলিয়ে থাকতে পারল না। ফিক করে হেসে দিয়ে হাতের তালু দিয়ে গাল মুছল। গালটা কেমন যেন ভেজা ভেজে অনুভব হচ্ছে। তুবাকে হাসতে দেখে কৌশিকের ঠোঁটেও হাসি ফুটে উঠল। কৌশিক একটু শক্ত করে তুবাকে নিজের সাথে জড়িয়ে নিল। কানের কাছে মুখ নামিয়ে ফিসফিস করে বলল, আমার অংশ নিয়ে ঘুরে বেড়াচ্ছিস জান, অথচ আমাকেই জানালি না। আমি নিজেও তো জানতাম না। হসপিটালে না গেলে কি এ কথা ফাঁস হতো? তুই একটা আস্ত বলদ। পিরিয়ড মিস গেছে কতদিন হলো? 2 দিন। আমাকে বলিসনি কেন? কি বলবো, 2-3 দিন মিস যাওয়া তো স্বাভাবিক ব্যাপার। কৌশিক জবাব দিল না, শান্ত চোখে তাকিয়ে রইল। তুবা আগ বাড়িয়ে প্রশ্ন করলো, আপনি কি রাগ করেছেন আমার উপর? তোর উপর রাগ করে থাকতে পেরেছি কোনোদিন? তুবা চুপ হয়ে গেল। কয়েক সেকেন্ড বিরতি নিল। এরপর কৌশিকের চোখে চোখ রেখে বলল, আপনি খুশি কৌশিক ভাই? কলিজা চিরে দেখালে তবে বুঝতে পারবি আমার খুশির পরিধি ঠিক কতটুকু। তুবা এবার পুরোপুরি চুপ হয়ে গেল। কৌশিকের মুগ্ধ চাহনি তুবার বুকে শীতলতা ছড়িয়ে দিচ্ছে। আস্তে আস্তে মাথাটা নিচে নামালো তুবা। কৌশিকের অর্ধ উন্মুক্ত বুকে আলতো করে ঠোঁট ছোঁয়ালো। কৌশিক তৎক্ষণাৎ চোখ বন্ধ করে নিল। 2 হাত মুঠো করে শক্ত হয়ে দাঁড়ালো। কণ্ঠ কাঁপছে, জান প্লিজ, ঠোঁট ছোঁয়াবি না। তোর ঠোঁটে আফিমের নেশা আছে। আমি বেসামাল হয়ে যাই। ভেতরে আগুন জ্বলে ওঠে। তোবার যেন কৌশিককে জ্বালানোর ইচ্ছে জেগেছে। কৌশিকের বারণকে পাত্তা না দিয়ে বুকে ঠোঁট চেপে ধরল। আকর্ষণীয় ভঙ্গিতে ঠোঁট ঘুরিয়ে বুক থেকে গলায় নিল। কৌশিক হাঁসফাঁস করছে। মেয়েটাকে জব্দ করার উপায় বেশ ভালোই বুঝে গেছে। সহ্য করতে না পেরে তুবাকে সাথে সাথে ছেড়ে দিল কৌশিক। কয়েক কদম পিছিয়ে গিয়ে ধপ করে খাটের উপর বসে পড়ল। জোরে জোরে শ্বাস টেনে নিজের অনুভূতিতে লাগাম লাগালো কৌশিক। দামামা বাজতে থাকা বুকে হাত চেপে হাঁপাতে হাঁপাতে বলল, খুব বেশি দুষ্টু হয়ে গেছিস তাই না? আপনার থেকে শিখেছি। বলেই চোখ টিপল তুবা। কৌশিক আর সেখানে থাকলো না। ধূপধাপ পা ফেলে বেরিয়ে গেল। এখানে থাকলে পাজি মেয়েটা ওকে উস্কে দেবে। আর তুবার উস্কানি পেলে কৌশিক পাক্কা নিজের নিয়ন্ত্রণ হারাবে। রাতে দুবার খেতে নিচে নামেনি। লজ্জায় নিজেকে ঘরবন্দি করে নিয়েছে। ময়না বেগম প্লেটে করে খাবার এনে নিজের হাতে মেয়েকে খাইয়ে দিয়ে গেলেন। খানিকক্ষণ মাথায় হাতও বুলিয়ে দিয়েছেন। হসপিটালে গায়ে হাত তোলার জন্য অপরাধবোধে তিনি বেশ অনেকক্ষণ কেঁদেছেন। পরিবারকে তার সাথে সহজ আচরণ করতে দেখে তুবার হারিয়ে যাওয়া সাহস ফিরে এলো। তুবার মন বলছে, এবার যা হবে ভালোই হবে। মাঝরাতে আচমকা দুবার ঘুম ভেঙে গেল। অদৃশ্য কোনো অস্বস্তিতে হাঁসফাঁস করে উঠল মেয়েটা। কেমন যেন গা গোলাচ্ছে। বুকের মধ্যে অদ্ভুত চাপ অনুভব করছে। আচমকা এমন অসহ্য অনুভূতির কারণ তুবা বুঝতে পারল না। ইচ্ছে করছে কারণ ছাড়াই হাত পা ছড়িয়ে কাঁদতে। কোনো উপায়ন্তর না পেয়ে কৌশিকের নাম্বারে ডায়াল করলো তুবা। কৌশিক অফিসে কাজ শেষ করে মাত্রই ঘুমিয়েছিল। আচমকা মোবাইল বেজে ওঠায় চোখ বন্ধ রেখে হাতের ফোনটা কানে ধরল। পরপরই তুবার কণ্ঠস্বর শুনে ফট করে চোখ মেলে তাকালো। ঘড়িতে তাকিয়ে দেখলো রাত 2টোর কাছাকাছি বাজে। কৌশিক চিন্তিত স্বরে বলল, কি হয়েছে জান, তুই এত রাতে জেগে কেন?
আমার ভালো লাগছে না কৌশিক ভাই, একটু এই ঘরে আসবেন? কাঁদো কাঁদো কণ্ঠে জবাব দিল তুবা। কৌশিক আর এক মুহূর্তেও সময় ব্যয় করলো না, সঙ্গে সঙ্গে ছুটলো তুবার ঘরে। কৌশিক যখন তুবার ঘরে পৌঁছালো তখন তুবা পুরো ঘর জুড়ে পায়চারি করছিল। কৌশিককে দেখে ঠোঁট ভেঙে দুই হাত ছড়িয়ে দিল তুবা। কৌশিক দরজা লক করে ছুটে গেল তুবার কাছে, এক হাতে নিজের সাথে মিশিয়ে নিয়ে অন্য হাতে তুবার কপাল গলা চেক করলো, কণ্ঠে চিন্তার ছাপ। কি হয়েছে জান, এত রাতে ঘুমাসনি কেন? শরীর খারাপ লাগছে? তুবা ঘুরে কৌশিককে দুই হাতে জড়িয়ে ধরলো, কাঁদো কাঁদো মুখ করে বলল, ভালো লাগছে না, আমার ঘুম আসছে না। কৌশিক কোনো কথা বাড়ালো না, তুবাকে কোলে তুলে নিয়ে বিছানায় গেল। খাটের সাথে আধশোয়া হয়ে বসে তুবাকে নিজের উপর নিয়ে নিল। তুবার মাথাটা নিজের বুকের সাথে চেপে ধরে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, তুই ঘুমানোর চেষ্টা কর। তুবা কোনো প্রত্যুত্তর করলো না, চুপটি করে কৌশিকের বুকে পড়ে রইল। তর্জনী আঙুল দিয়ে কৌশিকের অর্ধ উন্মুক্ত বুকে আঁকিবুকি করতে লাগলো। সেকেন্ডের ব্যবধানে ঠোঁট ছোঁয়ালো, ফুলে থাকা অ্যাডামস অ্যাপেল নিয়ে খেলা করতে লাগলো। কৌশিক নিচু কণ্ঠে ধমকে উঠল, দুষ্টুমি নয় তুবা। তুবা শুনল না, কৌশিকের টি শার্টের ভেতরে হাত ঢুকিয়ে দিল। পুরো বুকে হাত চালাতে চালাতে বলল, একটু আদর করবেন? এখনই? হুম, এখনই আমার আদর চাই। তোর কষ্ট হবে না? আমি অসুস্থ নই কৌশিক ভাই, বাচ্চা কোনো অসুখ নয়। কৌশিক ঠোঁট বাঁকিয়ে হাসলো, দুবার কানের কাছে মুখ নামিয়ে ফিসফিস করে বলল, অল্প একটু আদর করব, ঠিক আছে, বেশি নয় কিন্তু। তুবা চোখ বন্ধ করে নিল, একটানে পরনের টি শার্ট খুলে ফেললো কৌশিক। তুবাকে নিচে ফেলে দুই হাতে ভর দিয়ে ঝুঁকলো। তুবার ওষ্ঠপুট নিজের আয়ত্তে নিয়ে নিল, পরম আদরের সহিত প্রেম ঢেলে দিল। কৌশিকের শক্ত হাতের বিচরণ চলল তুবার নরম দেহ জুড়ে। এক একটা ছোঁয়ায় ছিল কত শত আকুতি, ভালোবাসা। কৌশিকের পুরো ওষ্ঠ তুবার গলদেশ বক্ষ ভাঁজ দিয়ে উদরে নামলো, গভীর ছোঁয়া বসিয়ে দিল উদর জুড়ে। অদ্ভুত শিহরণে কেঁপে উঠল তুবা। কৌশিকের মাথার চুল খামছে ধরল। কৌশিক সময় নিয়ে উদর থেকে উঠল, পুরো দেহের ভর ছেড়ে দিল তুবার উপর। দুটো নগ্ন দেহ মিশে গেল একে অপরের সাথে। চরম মুহূর্তে কৌশিক তুবার কানের কাছে মুখ নামিয়ে আনলো। গভীর রাতে তার কণ্ঠস্বর আরো গভীর শোনালো, তোর মাঝে এক অদৃশ্য আরাম আছে জান, তোর গভীরে প্রবেশ করলে আমি ভীষণ আরাম পাই। মনে হয় জান্নাতের এক টুকরো শান্তি আমার মাঝে ছড়িয়ে পড়েছে। এত শান্তি কেন দিস? তোবা কোনো জবাব দিল না, শুধু কৌশিকের পাগল করা এলোমেলো ছোঁয়া অনুভব করলো। চরম সুখে মুচড়ে উঠল শরীর। কৌশিক খুব অল্প সময় নিল, এরপরই সরে গেল, ফিসফিস করে বলল, এর বেশি আর নয়, এখন থেকে আদরও মেপে দেব। তবু মুখ লুকালো কৌশিকের নগ্ন বুকে। কৌশিক আবারও জিজ্ঞেস করলো, এখন ভালো লাগছে? তুবা মুখে কোনো জবাব দিল না, কৌশিকের বুকের মাঝে মুখ লুকিয়ে শুধু উপর নিচ মাথা নাড়ল। কৌশিক হাসলো, ঠোঁট প্রশস্ত করে মন ভরে হাসলো। দুই হাতে জাপটে ধরল তুবাকে। এই মেয়েটা বুকে থাকলে মনে হয় পুরো পৃথিবী কৌশিকের আয়ত্তে। সকালে খাওয়ার টেবিলে উপস্থিত হয়েছে পরিবারের সবাই। তুবা আসতে না চাইলেও রিয়া জোর করে টেনে এনেছে। সেই যে ঘর থেকে বের হওয়ার সময় তুবা মাথা নিচু করেছে, এরপর আর মাথা তুলে তাকায়নি। বাপ চাচাদের চোখের দিকে তাকানোর সাহস পাচ্ছে না মেয়েটা। তুবা চেয়ার টেনে বসার মিনিটের ব্যবধানে কেউ একজন ওর পাশের চেয়ারে বসলো। তুবা আর চোখে একবার তাকিয়ে দেখলো, কালো শার্ট এবং কালো প্যান্ট পরিহিত সুদর্শন কৌশিককে দেখে হার্টবিট থমকে গেল তুবার। কৌশিকের পা থেকে মাথা পর্যন্ত আরও একবার নজর বুলালো। ফর্সা শরীরে কালো শার্ট অত্যাধিক চোখে লাগছে। বুকের কাছে দুটো বোতাম খোলা থাকায় লোমশ বুকের কিছু অংশ ফুটে উঠেছে। কনুই পর্যন্ত হাঁটা গুটিয়ে রাখায় লোমযুক্ত ফর্সা হাত উন্মুক্ত, তাতে কালো রঙের চকচকে ঘড়ি আরও বেশি নজর কাড়ছে। তোমার শ্বাস যেন থমকে গেল। এই কয়েক মুহূর্তেই আরও এক দফা প্রেমে পড়ল কৌশিকের। বেহায়ার মতো আর চোখে দেখতে দেখতে খিচুড়ি মুখে নিল। কৌশিক তখন নিজের খাওয়ায় মগ্ন, আশেপাশে তাকাচ্ছে না। চামচ দিয়ে খিচুড়ি মুখে নিতে নিতে জামাল সাহেবকে উদ্দেশ্য করে বলল, তোমার আচার অনুষ্ঠান একটু তাড়াতাড়ি সেরে ফেললে হয় না বাবা? আচমকা ছেলের কথা শুনে জামাল সাহেব খাওয়া থামিয়ে দিলেন, ভ্রুকুচকে বললেন, কেন? কৌশিকের ভাবলেশীন উত্তর, তোমাদের মেয়ে রাতে একা থাকতে সমস্যা হচ্ছে, মেবি ওর আমাকে কাছে প্রয়োজন। আচমকা কৌশিকের এমন লাগাম ছাড়া কথা শুনে খাবার গলায় আটকে গেল দুবার।
ওই অবস্থাতেই জোরে সোরে কেসে উঠল। বাড়ির সবাই ব্যতিব্যস্ত হয়ে তুবার মাথার পিঠে হাত বোলাতে লাগলো। সবাইকে উপেক্ষা করে কৌশিক পানির গ্লাস নিয়ে তুবার মুখের সামনে ধরলো। এক ঢোক পানি খেয়ে কাশিটার দাপট কিছুটা কমে এলো তুবার। গলা পরিষ্কার করতে আরও এক ঢোক পানি মুখে নিল। এখনও গিলতে পারেনি। ঠিক সেই মুহূর্তে কৌশিক আবারও বলে উঠল, দেখেছো তো তোমাদের মেয়ের আমাকে ঠিক কতটা প্রয়োজন। আমি ছাড়া ওকে কেউ সামলাতে পারে না। মুখের পানিটুকু আর গিলতে পারল না তোবা। নাক মুখ দিয়ে উঠে সোজা মাথায় চলে গেল। এমন ঠোঁটকাটা নির্লজ্জ লাগামহীন মানুষ ওর কপালে লেখা ছিল। কৌশিকের লাগামহীন কথা শুনে খেকিয়ে উঠলেন জামাল সাহেব। অসভ্য ছেলে আনুষ্ঠানিকতার জন্য মরিয়া হয়ে উঠেছে, ঠিক যেমন মির্জা ফখরুল নির্বাচনের জন্য মরিয়া হয়ে উঠেছেন। ছেলে আমার তাহলে ফখরুল সাহেবের ঝলক কেন? কালকেই তো বললাম বাবা, এই বিষয়ে মা ভালো বলতে পারবে। সঙ্গে সঙ্গে কনক চাকমা বেগম কৌশিকের পিঠে থাপ্পড় মারলেন। চোখ রাঙিয়ে বললেন, বাপ বেটা তর্ক করছিস কর, কিন্তু খবরদার মাঝখানে আমাকে টানবি না। তোর বাপের যে খ্যাটখ্যাটে স্বভাব, আমার কথা বলতে ইচ্ছে করে না। কৌশিক ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। জামাল সাহেবের মুখের দিকে নরম চাহনি দিয়ে বলল, বেশ, সব দোষ আমার, আমি সবই জানি, কিন্তু বলবো না। এখন তোমার আর কি বলার আছে সেটা বলো। আর কি বা বলার থাকবে? বিয়ের অনুষ্ঠানে মুখের কথা নাকি? কত আয়োজন করতে হয়, কেনাকাটা আছে, ডেকোরেশনের জন্য ভালো লোক খুঁজতে হবে, আত্মীয় স্বজনদের নাম লিস্ট করতে হবে, জনে জনে ফোন করে দাওয়াত দিতে হবে। এসবের জন্য কি সময় লাগে না? আত্মীয়দের নামের লিস্ট আর দাওয়াত দেওয়ার দায়িত্ব তুমি নাও, বাকি আয়োজন আমি সামলে নেব। জামাল সাহেব চোখ রাঙালেন, বিদ্রুপ করে বললেন, বউ ঘরে তুলতে মরিয়া হয়ে উঠেছে অসভ্যটা। বলি, ঘরে না তুলতেই তো বাপ হয়ে গেছো, কোনো কিছু বাদ রেখেছ কি? বাদ কেন রাখবো? আমার মন অনেক বড়, বুঝলে। যাকে যা কিছু দেই সব উজাড় করে দেই। সেখানে তুবা তো আমার বউ, ওকে কিছু দিতে কিপটামি করবো নাকি? এনিওয়ে, ওই কথাই রইল, তুমি আত্মীয়দের দাওয়াতে লেগে পড়ো, বাকি সব আমি দেখে নিচ্ছি। বলতে বলতে উঠে দাঁড়ালো কৌশিক। অফিসের ব্যাগ হাতে নিয়ে তুবার দিকে স্থির চোখে তাকালো। ঠান্ডা গলায় বলল, বাইরে অপেক্ষা করছি, খাওয়া শেষ হলে আয়, তোকে কলেজে নামিয়ে দিয়ে আমি অফিসে যাব। তুবা আস্তে করে মাথা নাড়ল শুধু। জামাল সাহেব কটমট করে তাকালেন ছেলের দিকে। নিজের দামড়া ছেলের সাথে বাচ্চা মেয়েটাকে কিছুতেই মন থেকে মানতে পারছেন না। গলা ছেড়ে ছেলেকে ধমকে উঠবেন, তার আগে কৌশিক গটগট পায়ে বেরিয়ে গেল। ক্লাসরুমের একদম শেষের বেঞ্চে বসে বসে গোপন আলোচনা করছে তুবা। সঙ্গ দিতে আছে তুবার বেস্ট ফ্রেন্ড রিমি। দুই বান্ধবী মাথা নিচু করে গুজুর গুজুর ফুসুর ফুসুর করছে। ইতিমধ্যে নিজের প্রেগন্যান্সির কথা রিমিকে জানিয়ে দিয়েছে তুবা। গোপন বিয়ের কথা রিমি আগে থেকে জানতো। তুবা প্রেগনেন্ট কথাটা শুনে প্রথমে রিমি বড়সড় ধাক্কা খেয়েছে, কিন্তু পরিবার মেনে নিয়েছে শুনে মনে মনে খুশিও হয়েছে খুব। তুবা আলতো করে পেটে হাত রেখে নিচু কণ্ঠে বলল, জানিস রিমি, আমার মনে হয় বাবু আমাদের জন্য খুবই লাকি। ওর আসার খবরে সব ঝড় কত সহজেই থেমে গেল। আমি এখনো বিশ্বাস করতে পারছি না সবাই এত সহজে আমাদের সম্পর্কটা মেনে নিয়েছে। সহজে আর কোথায়, নিজে থাপ্পড় খেয়েছিস, কৌশিক ভাইকেও জবাবদিহিতা দিতে হয়েছে, তাহলে সহজে হলো কিভাবে? তবুও মেনে তো নিয়েছে। একবার ভাব, আমার অন্য কোথাও বিয়ের কথা চলছে। আমি নিশ্চিত বড় চাচু জোর করে হলেও আমাকে আর কৌশিক ভাইকে আলাদা করে দিতেন। আমার অন্য কোথাও বিয়ে হয়ে যেত, তখন আমি কি করতাম? ভাবতেই তো মরে যেতে ইচ্ছে করছে। রিমি বিরক্ত হলো খুব, নিচু স্বরে ধমকে উঠল, তুই একটু বেশি বেশি ভাবিস। আচ্ছা বাদ দে এসব। দ্বিতীয়বার বিয়ে উপলক্ষে কি গিফট চাই বল? তুই যা চাইবি তাই দেব। তোমার ছোট্ট করে নিঃশ্বাস ছাড়লো। বেঞ্চের উপরে ছড়িয়ে রাখা বই খাতা ব্যাগে রাখতে রাখতে বলল, তুই সশরীরে উপস্থিত হলেই আমি খুশি, আর কিছু লাগবে না। দূর, তা আবার হয় নাকি? কিছু তো দিতেই হবে। আচ্ছা, তোর জন্য শাড়ি কিনবো। আর কৌশিক ভাই, ওনার জন্য কিনিব শার্ট নাকি পাঞ্জাবি? কোনটাতে ওনাকে বেশি ভালো লাগে তোর? সব কিছুতেই ভালো লাগে, কিছু না পড়লে আরও ভালো লাগে। আনমনে ব্যাগ গোছাতে গোছাতে ফট করে কথাটা বলে ফেলল তুবা। বলার পরে নিজেই হকচকিয়ে গেল। তাড়াহুড়ো করে রিমির দিকে তাকালো। রিমি হতভম্ব নয়নে তাকিয়ে আছে, দুই হাতে মুখ চিপে ধরে আছে, চোখ দুটো মারমেলের আকার ধারণ করেছে যেন। তুবা খানিকটা লজ্জা পেল, নিজেকে নির্দোষ প্রমাণ করতে অগোছালো কিছু যুক্তি দাঁড় করালো। ইয়ে মানে, ওই আর কি, জিম করা বডি না, খালি গায়ে দেখতে ভালো লাগে, আকর্ষণীয় আকর্ষণীয়, বুঝলি? তুবাকে আমতা আমতা করতে দেখে মুখ টিপে হাসলো রিমি। তুবার কানের কাছে এগিয়ে গিয়ে ফিসফিস করে বলল, বেশ ভালোই অভিজ্ঞতা হয়েছে দেখছি, দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে বুঝি।
তুবা হাঁসফাঁস করে উঠল, এলোমেলো দৃষ্টিতে এদিক সেদিক তাকালো। তখন নজরে পড়ল নীরবের শক্ত চাহনি। মাঝের সারি থেকে চোখ রাঙিয়ে তাকিয়ে আছে নীরব, ইশারায় কিছু একটা বোঝাচ্ছে। নীরবের শক্ত চোখের ভাষা বুঝে ওঠার আগেই আচমকা তুবা এবং রিমির সামনে এসে দাঁড়ালেন টিচার। নিজের কর্কশ কণ্ঠে খ্যাক খ্যাক করে ধমকে উঠলেন, এই মেয়েরা স্ট্যান্ড আপ! স্যারের ধমক শুনে তৎক্ষণাৎ দাঁড়িয়ে গেল তুবা আর রিমি। স্যার আবারও খেকিয়ে উঠলেন, ক্লাস টাইমে এত কিসের কথা? হ্যাঁ, অনেকক্ষণ ধরে খেয়াল করছি তোমরা দুজন কথা বলেই যাচ্ছ। যাও, ক্লাস থেকে বের হও, দরজার সামনে কান ধরে দাঁড়িয়ে থাকবে। শেষের বাক্যটা ধমকের সাথে বললেন। আচমকা ধমকে কেঁপে উঠল তুবা, চোখ জোড়া ছলছল করে উঠল। ব্যাগটা কাঁধে নিয়ে সোজা বেরিয়ে গেল, কান ধরে দরজার সামনে দাঁড়ালো। ইতিমধ্যে তুবা এবং রিমির বাসায় ফোন করা হয়ে গেছে। তুবার বাসা কলেজ থেকে কাছে হয়। সবার আগে তাহিদ সাহেব এসে পৌঁছালেন। এতক্ষণ ডোন্ট কেয়ার ভাব নিয়ে দাঁড়িয়ে থাকলেও দূর থেকে নিজের বাবাকে আসতে দেখে হকচকিয়ে গেল তুবা। চোখ দুটো কোঠর থেকে বেরিয়ে আসার উপক্রম। স্যার ইতিমধ্যে বাসায় নালিশও করে দিয়েছে। তুবা সরু নজরে তাকালো। দূর থেকে তাহিদ সাহেব আর প্রিন্সিপাল স্যারকে কথা বলতে বলতে এদিকে আসতে দেখা যাচ্ছে। তুবা মনে মনে ফোন দিয়ে আটলো, বকা খাওয়া থেকে বাঁচার জন্য নানান বাহানা খুঁজলো। পাশ থেকে রিমি ফিসফিস করে বলল, তুবারে, আজ আমরা শেষ। রিমের আহামকের মতো কথা শুনে বিরক্ত নজরে তাকালো তুবা, দাঁতে দাঁত চেপে বলল, ইচ্ছে করছে তোকে লাথি মেরে দূরে সরিয়ে দেই। এই তুই আমার বান্ধবী? শেষ মানে কি? হ্যাঁ, শেষ মানে কি? এই পৃথিবীতে সমস্যা যেমন আছে ঠিক তেমন সমাধানও আছে। মানুষের হাত দুইটা নয়, তিনটা, ডান হাত, বাম হাত আর অজুহাত। এই অজুহাতটা অদৃশ্য থাকে, শুধু সময় এলে কাজে লাগে। শুধু দেখ আমি কিভাবে 3 নাম্বার হাতটা কাজে লাগিয়ে পরিস্থিতি সামলাই। ইতিমধ্যে প্রিন্সিপাল স্যার এবং তাওহিদ সাহেব তুবাদের কাছাকাছি চলে এসেছে। ক্লাস টিচারও ততক্ষণে বাইরে বেরিয়ে এসেছেন। তাহিদ সাহেবকে দেখে ক্লাস টিচার নালিশ সুরে বললেন, মিস্টার ভুইয়া, আপনার মেয়ে ক্লাসে চরম অমনোযোগী। ক্লাস টাইমে দুজন পড়া বাদ দিয়ে গল্প করছিল, ভাবতে পারেন ওদের ভবিষ্যৎ কী? তাহিদ সাহেব মেয়ের কাছে এসে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলেন, এসব কি তুবা? ক্লাস ফাঁকি দিয়েছো কেন? সঙ্গে সঙ্গে তুবা শুরু হয়ে গেল। জোরে জোরে শ্বাস টানতে লাগলো। চেহারার ভাবগতি বদলে গেল। জোরে জোরে শ্বাস টানতে টানতে তুবা ঢলে পড়ল তাহিদ সাহেবের গায়ে। ভদ্রলোক হকচকিয়ে গেলেন। 2 হাতে জাপটে ধরলেন মেয়েকে, কণ্ঠে একরাশ দুশ্চিন্তা। তুবা, আম্মু, কি হয়েছে? আমার ভীষণ শরীর খারাপ লাগছে আব্বু, মাথাটা খুব ঘুরছে, মনে হচ্ছে জ্বর আসবে। তাই রিমিকে বললাম স্যারকে বলে ছুটি দিয়ে নিতে, কিন্তু স্যার আমাদের কথা না শুনে ক্লাসের বাইরে কান ধরে দাঁড় করিয়ে রাখলেন। হাঁপাতে হাঁপাতে বলল তুবা, যেন কণ্ঠনালী ভেদ করে কথা বের হচ্ছে না। ক্লাস টিচার হকচকিয়ে গেলেন। তুবার মরিমরি অবস্থা দেখে প্রিন্সিপাল স্যারও বিশ্বাস করে নিলেন। উল্টো ঘুরে ক্লাস টিচারের উদ্দেশ্যে কড়া কণ্ঠে বললেন, শুধুমাত্র বই পড়ানোই শিক্ষকের একমাত্র দায়িত্ব নয় রফিক সাহেব, ছাত্রছাত্রীদের ভালো মন্দ খেয়াল রাখাও শিক্ষকের দায়িত্ব। আপনার ক্লাসে একটা মেয়ে অসুস্থ হয়ে পড়েছে, আর আপনি আগে পিছে না দেখে ওদের কান ধরে দাঁড় করিয়ে রাখেন। যদি মেয়েটার সাথে ভালো মন্দ কিছু হয়ে যেত তাহলে কি জবাব দিতাম আমি ওর ফ্যামিলিকে? প্রিন্সিপালের ধমক শুনে মাথা নিচু করে নিলেন রফিক স্যার। ছোট্ট করে বললেন, সরি স্যার, এমন ভুল যেন দ্বিতীয়বার না হয়। নিজের স্টুডেন্টদের খেয়াল রাখবেন, যান ক্লাসে যান। রফিক স্যার আর কোনো বাক্য ব্যয় না করে চলে গেলেন। লোকটার চেহারা দেখে বোঝা যাচ্ছে তিনি মনে মনে অনুশোচনায় ভুগছেন। রিমিকে ক্লাসে যেতে বলে তুবাকে নিয়ে বাড়ি ফিরলেন তাওহিদ সাহেব। তুবাকে তাওহিদ সাহেব যখন বাসায় নিয়ে আসলেন তখন পুরো দুপুর। কৌশিকের লাঞ্চ আওয়ার চলছে। রিয়া ড্রয়িং রুমের এক কোণে গিয়ে চুপি চুপি তুবার অসুস্থতার কথা জানিয়ে দিল। কৌশিক তৎক্ষণাৎ ছুটে বাড়ি ফিরে এসেছে। ড্রয়িং রুমে তখন জামাল সাহেব বসে খবরের কাগজ পড়ছিলেন। ছেলেকে তুফানের গতিতে দোতলায় উঠতে দেখে চোখ পাকিয়ে তাকালেন, কিন্তু সেই নজরের পরোয়া তার ছেলে থোড়াই করল। সোজা চলে গেল দোতলায় তুবার ঘরে। তুবা খাটের সাথে হেলান দিয়ে শুয়ে চিপস খাচ্ছিল। এমন সময় হন্তদন্ত ভঙ্গিতে কৌশিককে আসতে দেখে উঠে বসলো তুবা। কৌশিক সোজা তুবার মুখোমুখি হয়ে বসলো। একটানে তুবাকে নিজের বুকের সাথে চেপে ধরল। বুকের ভেতর ধুকপুক ধুকপুক করছে ছেলেটার। কি করুণ সেই ধুকপুকানি, কণ্ঠ কাঁপছে। জান, কি হয়েছে তোর? রিয়া বলল, অসুস্থ হয়ে পড়েছিলি, কি হয়েছে বল আমাকে। তুবা চাইলেও আর অভিনয় আগাতে পারল না। কৌশিকের বুকে বাঁচতে থাকা দামামা তুবার মনে অনুশোচনা জাগালো। কৌশিক ঠিক কতটা ভয় পেয়ে আছে সেটা ওর বুকের ধুকপুকানি আর শরীরের কম্পনই জানান দিচ্ছে। তুবা 2 হাতে কৌশিককে শক্ত করে জড়িয়ে ধরল। বুকের সাথে মুখ গুজে মিনমিন করে বলল,
আমি ঠিক আছি কৌশিক ভাই, কিচ্ছু হয়নি। তাহলে কলেজে কি হয়েছিল? বিশ্বাস করুন কিছুই হয়নি, আমি তো বাবার বকুনি থেকে বাঁচতে এমনি এমনি ওসব বলেছি। তোমার কথা শেষ হতেই আচমকা ওকে ছেড়ে দিল কৌশিক। সামান্য পিছিয়ে গিয়ে বসলো, করুণ চাহনিতে তাকালো তোমার মুখের দিকে। পরপরই 2 আঙুলে চোখ চেপে ধরলো কৌশিক। চোখ দুটো শক্ত করে ডলতে ডলতে অসহায় কণ্ঠে বলল, আমাকে না জ্বালিয়ে তুই শান্তি পাস না তাই না? জানিস অফিসে কাজের কত চাপ। এমন সময় হুটহাট এমন উড়ো খবর শুনলে কেমন অনুভূতি হয় বুঝিস তুই? টেনশন দিয়ে মেরে ফেলতে চাস আমাকে? কৌশিকের কণ্ঠে খানিকটা অভিমান ছিল। তোমার বুকটা মুচড়ে উঠল, চোখের কোণে পানি জমলো, মাথাটাও কেমন যেন ঘুরছে। কৌশিকের রাগ তোবা সহ্য করতে পারে, কিন্তু অভিমান সহ্য করতে পারে না। তোবা কিছুটা এগিয়ে এলো, 2 হাতে কৌশিকের গলা জড়িয়ে ধরলো, ধীর মুখটা টেনে মুখোমুখি করলো। খোঁচা খোঁচা দাড়িযুক্ত ডান গালে মুখ চুমু খেলো, পরপর বাম গালে চুমু খেলো, কপালেও চুমু খেলো। কিন্তু কৌশিক কোনো রেসপন্স করলো না, পাথর হয়ে বসে আছে যেন। এখন যেন তোমার কান্না পাচ্ছে, চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে। কৌশিক কিছু বলছে না দেখে চোখের পানি বাঁধ ভেঙে উপচে পড়তে চাইছে। তোমার ঠোঁট ফুলিয়ে নাক টানলো, কাঁদো কাঁদো কণ্ঠে মিনমিন করে বলল, পুরনো হয়ে গেছি বলে এখন আর ভালো লাগে না তাই না? এজন্যই মুখ ঘুরিয়ে নিচ্ছেন। তোবা কথা ভালো মতো শেষও করতে পারলো না, আচমকা কৌশিক হ্যাঁচকা টানে তোবাকে বুকের উপর ফেললো। এক হাতে তোমার চিকন কোমর পেঁচিয়ে ধরলো, অন্য হাতে তোমার চুল মুঠো করে ধরলো। তোমার ফুলিয়ে রাখা ওষ্ঠ নিজের আয়ত্তে নিয়ে নিল, মনের সব রাগ সেখানেই ঝাড়ছে। কৌশিক তোবা ইতিমধ্যেই চোখ খিচে বন্ধ করে নিয়েছে, কিছুটা ব্যথা লাগছে কিন্তু তবু সয়ে নিল। কৌশিক উন্মাদের মতো আচরণ করছে। বেশ খানিকটা সময় নিয়ে ছাড়ল তুবাকে। ছাড়া পেয়ে যেন প্রাণে বাঁচল তুবা, জোরে জোরে হাঁপাতে লাগলো। কৌশিক তুবার কপালের সাথে নিজের কপাল ঠেকালো, জোরে জোরে শ্বাস টানতে টানতে বলল, ভালোবাসা কখনো পুরনো হয় না তোবা, যতদিন যায় ভালোবাসার গাঢ়ত্ব ততই বৃদ্ধি পায়। ভালোবাসা শেষ হওয়ার জিনিস নয়, এই যে অবিনশ্বর একটা সুন্দর অনুভূতি। কৌশিক একটু থামলো, একটু দম নিয়ে ফের বলল, আজ যা বললি এই কথা আর কোনোদিন বলবি না জান। তুই যে আমার কাছে ঠিক কি সেটা মুখের ভাষায় আমি বোঝাতে পারবো না। এটা বোঝাতে হলে আমার প্রাণ ত্যাগ করতে হবে। আমি প্রতিদিন প্রতিনিয়ত নতুন নতুনভাবে তোর প্রেমে পড়ি। কখনো তোর কাজলবিহীন সরল চোখের, কখনো বা তোর স্নিগ্ধ ঘুমন্ত মুখের। আমি তোর হাসির প্রেমে পড়েছি কয়েক শত কোটি বার। এই প্রেমে পড়ার শেষ নেই জান, মৃত্যুর আগ পর্যন্ত এই প্রেম শেষ হবে না। তুবা চুপ হয়ে গেল, চোখ বন্ধ করে কৌশিকের এক একটা শ্বাস প্রশ্বাস অনুভব করতে লাগলো। ঠিক এমন সময় শোনা গেল ময়না বেগমের গলা, তিনি বারান্দা থেকে ডাকতে ডাকতে আসছেন, তুবা তুই নিজের ঘরে আসিস নাকি রিয়ার ঘরে? বলতে বলতে তিনি তুবার ঘরে আসলেন, এক হাতে দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকেই থমকে গেলেন। হতভম্ব নজরে তাকালেন সামনে। তুবা গায়ে কাঁথা টেনে শুয়ে আছে, আর কৌশিক পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ওদের দুজনকে একসাথে দেখে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়লেন ময়না বেগম। জোরপূর্বক হেসে চলে যাওয়ার জন্য ঘুরে দাঁড়ালেন। তৎক্ষণাৎ কৌশিক বলে উঠল, চাচি তোমার মেয়ের কাছে একটু বসবে প্লিজ, তোমার নাকি মাথা ব্যথা করছে। আমি ছুটি নিয়ে আসিনি, এক্ষুনি আবার অফিসে ফিরতে হবে। একদমে কথাগুলো বলে থামল কৌশিক। ময়না বেগম মাথা নাড়িয়ে সম্মতি জানালেন। কৌশিক স্বস্তি নিঃশ্বাস ছাড়ল, এরপর লম্বা লম্বা কদম ফেলে ঘর থেকে বেরিয়ে গেল। ড্রয়িং রুমে তখনও জামাল সাহেব খবরের কাগজ নিয়ে বসে আছেন। কৌশিককে নিচে নামতে দেখে ভদ্রলোক গলা খাকারি দিয়ে প্রশ্ন করলেন, তোমার কি অবস্থা, একটু কি আরাম পেয়েছে? আমাকে কাছে পেলে তোমাদের মেয়ে এমনিতেই ভালো থাকে, সব অসুস্থতা খারাপ লাগা নিমিষেই উধাও হয়ে যায়। গমগমে সুরে কথাগুলো বলে বাড়ির বাইরের দিকে পা বাড়ালো কৌশিক। জামাল সাহেব চোখ মুখ কুঁচকে মিনমিন করলেন, একটা অসভ্য ছেলে।